জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে 11ই ফেব্রুয়ারি, অর্থাৎ 11ই ফেব্রুয়ারিতে হয়ে যাওয়া থার্ড শিফটের সমস্ত প্রশ্নগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করব। এর আগে আমি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট দুটো শিফটেরই কোশ্চেন অ্যানালাইসিস করে দিয়েছি। যারা আগামী দিনে পরীক্ষা দিতে যাবে, তোমরা যারা ভিডিওগুলো দেখোনি অবশ্যই দেখে নাও, কারণ তোমাদের অনেক উপকার হয়ে যাবে। কী রকম কোশ্চেন আসছে তোমরা বুঝতে পারবে। আর আজকে যারা থার্ড শিফটে এক্সাম দিয়ে এসেছো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কতগুলো কোশ্চেন করেছো এবং কতগুলো তোমরা, এবং মিলিয়ে নাও যে তোমাদের কতগুলো ঠিক হচ্ছে। তো চলো প্রত্যেকটা প্রশ্ন আমরা পরপর আলোচনা করব। তার আগে বলে রাখি, পিডিএফটা সংগ্রহ করার জন্য তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও, কারণ এরকমই ভিডিও কিন্তু তোমরা পেতে থাকবে, ডেলি অ্যানালাইসিস ক্লাস। ওকে, দেখো প্রথম প্রশ্ন যেটা হচ্ছে, ভারতের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? তো দেখো, ভারতের জনসংখ্যা অর্থাৎ সেন্সাস জনগণনা 2000 থেকে প্রশ্ন আসছে। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সেন্সাসটাকে ভালো করে পড়ে যাও, কোন দিন কার কী প্রশ্ন আসছে বলা খুব মুশকিল। তো আজকে কিন্তু প্রশ্ন এসেছে, তো লাক্ষাদ্বীপ কিন্তু এটা সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, তো অনেকেই প্রশ্ন এটা আমাকে বলছিলে, যে আমি কয়েকজনের সাথে কথা বললাম, তো বলছিলে যে লাক্ষাদ্বীপ অপশানে ছিল না। তাহলে কিন্তু তোমাদের দ্বিতীয় যে কেন্দ্রশাসিত অঞ্চল, লোয়েস্ট মানে কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে যে জনসংখ্যা কম, সেটা হচ্ছে দাদরা নগর হাভেলি। তাহলে তোমাদের কিন্তু দাদরা নগর হাভেলি মেবি আমি আশা করবো অপশানে ছিল। এটাই কিন্তু তাহলে সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে আচ্ছা, ময়ূরভঞ্জ ভঞ্জ কোন রাজ্যের নৃত্য? তো ময়ূরভঞ্জ হচ্ছে উড়িষ্যার নৃত্য। তো তোমরা নৃত্যগুলোকে খুব ভালো করে পড়ে যাও, যেগুলো ফ্লক ডান্সের মধ্যে পড়ছে না, ফ্লক। তো সেই নৃত্যগুলো কিন্তু মেবি আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাবে, সেগুলো কিন্তু সেখান থেকে আসা রিপিট হওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। তাও আমি এক ঝলক করে তোমাদেরকে আলোচনা করে দিয়েছি। ইম্পর্টেন্ট নৃত্য আমি 10খানা বলছি, দেখবে। আজকেই দেখো, আমি সকালে ফার্স্ট শিফটে কোশ্চেন অ্যানালাইসিস করতে গিয়ে আমি তোমাদেরকে যামিনী কৃষ্ণমূর্তি উচ্চারণ করলাম না, যারা আমার অ্যানালাইসিস দেখেছো। তো দেখো, এটা থার্ড শিফটে কিন্তু কোশ্চেন চলে এসছে। যারা কিন্তু ফার্স্ট শিফটে অ্যানালাইসিসটা দেখেছে, অবশ্যই কিন্তু এটা কিন্তু তারা করে আসতে পেরেছে। সুতরাং প্রশ্ন কখন কি চলে আসছে খুব বলা মুশকিল। তো একবার ফটাফট করে আমরা ইম্পর্টেন্ট নৃত্যগুলোকে একটু চোখ বুলিয়ে নেব। আগামী দিনে যারা পরীক্ষা দিতে যাচ্ছ, এই পন্থী নৃত্যটা খুব ইম্পর্টেন্ট। এই পন্থী হচ্ছে ছত্তিশগড়ের নৃত্য। তারপরে হচ্ছে ঝোরা কত্থক তো জানো আমাদের উত্তরপ্রদেশের, সঙ্গে কিন্তু ঝোরাটা ইম্পর্টেন্ট। আমি শুধু ইম্পর্টেন্টগুলো বলছি। মাটকি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে ম দিয়ে, দুটোই অক্ষর ম দিয়ে শুরু হচ্ছে। মাটকি মধ্যপ্রদেশ, ঠিক আছে। তারপরে হচ্ছে লাবণী নৃত্য খুবই গুরুত্বপূর্ণ, মহারাষ্ট্রের নৃত্য লাবণী। রাউপ নৃত্য হচ্ছে জম্মু কাশ্মীরের। আচ্ছা, সরহুল এবং এটা ঝাড়খণ্ডের। ওকে, যদিও আমাদের ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের সাথে যুক্ত, পুরুলিয়া স্টেটের, আমাদের রাজ্যের মানে ডিস্ট্রিক্টের। তো সরহুলটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, যক্ষগণ ইম্পর্টেন্ট, সুগ্গি ইম্পর্টেন্ট কর্ণাটক রাজ্যের। যে ফাগ কিন্তু হরিয়ানার। ওকে, হোজাগিরি তো খুবই গুরুত্বপূর্ণ, ত্রিপুরার একটি গুরুত্বপূর্ণ নৃত্য হোজাগিরি। তারপর হচ্ছে বুইয়া কিন্তু অরুণাচল প্রদেশের একটি নৃত্য। চেরাও ইম্পর্টেন্ট, চেরাও খোয়াল্লাম মিজোরামের নৃত্য। চেরাওটা খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদের টিক্স বলেছিলাম যে সেই চেরি ফলের দিয়ে আমরা রাম মদ তৈরি করছি, সেই রামের রাম দিয়ে হচ্ছে রাম মদ। এইভাবে আমি তোমাদের ট্রিক্স করে আমি যদি আমার ডিটেল ক্লাসে বলেছিলাম। নুপা মনে রাখবে মণিপুর, লাহ দিয়ে মনে রাখবে মেঘালয়। আমার সব ট্রিক্স বলা আছে। লাহ দিয়ে লোহা একমাত্র কাকে ভয় করে? জলকে ভয় করে। আর জলে যাতে আয়রন পড়ে যাবে, জম পড়ে যাবে, তার জন্য ভয় করে। তাই লোহা কিন্তু লাহ মেঘালয়। মেঘ দিয়ে হচ্ছে, মেঘের মধ্যে কী থাকে? বৃষ্টি থাকে। এই সোর্সেও কিন্তু মনে রাখবে। তারপরে কিন্তু রংমা নৃত্যটা মনে রাখবে। রংমা কিন্তু নাগাল্যান্ডের একটি বিখ্যাত নৃত্য। তাছাড়া ঘুমর এগুলো জানো, ডান্ডি এগুলো জানো। ঘুমর রাজস্থান, ডান্ডি গুজরাট, ভারতনাট্যম জানো, কথাকলি জানো। আমি শুধু ইম্পর্টেন্টটা বলে দিচ্ছি, যেটা হচ্ছে বাগরুম্বা নৃত্য তোমাদের আসামের, এটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি কিন্তু এটাও মনে রাখবে। এই নৃত্যগুলো যেগুলো বললাম না, এগুলো চোখ বুলিয়ে রাখো, দেখবে কারো না কারো শিফটে, পরের শিফটে কিন্তু দেখবে তোমাদের আর কি প্রশ্ন চলে এসেছে। তো তারপরের প্রশ্ন আমরা দেখে নেব যে আগস্ট সেপ্টেম্বর মাসে কোন উৎসব পালন করা হয়। তো আমি এই প্রশ্নটা আমি মনে কি বলবো, আমার মনে জানতামই যে এই প্রশ্নটা দিবে। এই আগস্ট সেপ্টেম্বর মাসে এটা ম্যাক্সিমাম যারা পড়াশোনার সাথে যুক্ত ছিল, এটা করে এসেছো যে ওনাম নৃত্যের সাথে কিন্তু আগস্ট সেপ্টেম্বর প্রশ্নটা আরেকটু বড় ছিল, কিন্তু উত্তরটা কিন্তু ওনামই হবে। আগস্ট সেপ্টেম্বর মাসে যে উৎসবটা পালন করা হয়, ওনাম নৃত্যই পালন করা হয়। তারপরে প্রশ্ন এসেছিল বর্তমানে কৃষি ও কল্যাণমন্ত্রী কে রয়েছে। তো তোমাদের অপশানে যদি শিবরাজ সিং চৌহান যদি অপশানে থেকে থাকে, তাহলে কিন্তু এটা সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে। ওকে, শিবরাজ সিং চৌহান। তারপরে ডান্ডি, আচ্ছা এটা মার্চ হয়ে গেছে। হ্যাঁ, এটা ডান্ডি মার্চ হবে। ওকে, ডান্ডি মার্চ আন্দোলন কে নেতৃত্ব দিয়েছিল, হেডকে লিডার ছিল, বা কে আন্দোলনটা শুরু করেছিল, এরকম টাইপের কিছু প্রশ্ন ছিল। তো যেটা সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী, অর্থাৎ গান্ধীজি কিন্তু এটা লিডারশিপ দিয়েছিল। ওকে, গুজরাটের আমাদের যে সবরমতী আশ্রম থেকে কিন্তু আমাদের গান্ধীজির যে ডান্ডি মার্চ আন্দোলন, সেটা কিন্তু হয়েছিল। এটা আইন অমান্য আন্দোলনকে লক্ষ্য করে কিন্তু এই আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল, এটাও মনে রাখবে। আইন অমান্য আন্দোলন কেন নাম? কারণ গান্ধীজি আমাদের যে সেই সময় যে ভাইসরয় ছিল,
তো সেই সময় যে ভাইসরয় ছিল তাকে কয়েকটা আইন তিনি কিন্তু বলেছিল, ওকে, 12-13টা মতন আর কি প্রস্তাব বলেছিল। তো সেই প্রস্তাবগুলো গান্ধীজির সব খারিজ করে দেয়, অর্থাৎ আইনটাকে ভঙ্গ করে দিল, গান্ধীজির কথা মানল না। তার জন্য কিন্তু তিনি তার মধ্যে একটা ছিল লবণ সত্যাগ্রহ, এই আন্দোলনটাও কিন্তু সেই টাইমে শুরু হয়েছিল 1930 সালে। এগুলো কিন্তু শুরু হয়, এগুলো একটু পাশাপাশি একটু মনে রাখবে, ডিটেলসটা মনে রাখলে বেশ ভালো, পরীক্ষায় প্রশ্ন আসলে তুমি মনে রাখতে পারবে, মানে করে আসা সহজটা হয়ে যায়। তারপরে মৌর্য বংশের রাজদূত হিসেবে কে ভারত এসেছিল? দেখো, মৌর্য বংশের রাজদূত হিসেবে অ্যাকচুয়ালি এসেছিল ভারতে, এটা প্রত্যেকেই জানো যে মেগাস্থেনিস ভারতে এসেছিল, যিনি মেগাস্থেনিস আমাদের কী লিখেছে, ইন্ডিকা নামক বইটা লিখেছে। তো অ্যাকচুয়ালি কী বলো তো, যে আমাদের যে গ্রিক আলেকজান্ডার যে ভারত এসেছিল না, গ্রিক আমাদের যে পশ্চিম দিকে কিন্তু আমাদের সেলুকাসকে না আমাদের কিন্তু তার গভর্নর করে গেছিলো। তো সেই সেলুকাসের সাথেই কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের একবার সেই মতবিরোধ হয়, তর্কাতর্কি হয়, একটু যুদ্ধভাবের। তো যাই হোক, কিন্তু সেলুকাসকে কিন্তু আমাদের চন্দ্রগুপ্ত মৌর্য হারিয়ে দেয়, এবং হারিয়ে সেই শর্ত হিসাবে কিন্তু তিনি তার যে মেয়ে হেলেনা, সেই হেলেনার সাথে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্য বিয়ে করে। আর এই সেলুকাসই তখন কিন্তু এই মেগাস্থেনিসকে পাঠিয়েছিল, কারণ নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে এক জায়গায়, মেয়েটাকে দেখাশোনা করার জন্য, এবং তাছাড়াও তাকে দুধ হিসাবে অ্যাকচুয়ালি পাঠিয়েছিল যে তার। আর এই মেগাস্থেনিসই কিন্তু এই চন্দ্রগুপ্তর যে পুরো রাজকাহিনী, তার রাজ্য কেমনভাবে যুদ্ধ করে, অ্যাকচুয়ালি চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে এবং চাণক্যকে নিয়ে টোটাল একটা বই লিখেছিল, যেই বইটা হচ্ছে কিন্তু আমাদের কী বই, যেই বইটা হচ্ছে মেগাস্থেনিসের ইন্ডিকা বই। তারপরে কোন পর্বতমালা নর্মদা ও তাপ্তি নদীর নিকটবর্তী স্থানে অবস্থিত? দেখো, প্রশ্নটা আরেকটু হয়তো বড় ছিল, যারা পরীক্ষা দিয়ে এসেছো তারা তোমরা এটা বুঝতে পারবে, কিন্তু এরকমই প্রশ্ন কাছাকাছি ছিল। আমি সঠিক অত বড় তো প্রশ্ন কালেকশন করতে পারিনি, তবে আমি যতদূর জানি যে নর্মদা তাপ্তির খুব নিকটবর্তী স্থানে কোনো যদি পর্বতমালা তোমাদের যদি বলে, তাহলে তোমাদের যদি সাতপুরা পর্বতমালা অপশানে থেকে থাকে, কিন্তু এটাই সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে আচ্ছা, এমএনপি এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল, অর্থাৎ মিনিমাম নিডস প্রোগ্রাম? তো এটা মনে রাখবে, এটা আমাদের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে কিন্তু এটা করা হয়েছে। তো দেখবে আমি কয়েকটা ট্রাম, আমি কোন সময় কোন জিনিসগুলো শুরু হয়েছে, তো এই নিয়ে আমার একটা ক্লাস করানো আছে, তাও আমি একবার ফটাফট আলোচনা করে দিচ্ছি। এই জায়গা থেকে প্রশ্ন না আসে ভাই, ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, তো ফটাফট একবার দেখে নাও, কালকে কার না শিফটে চলে আসে বলা খুব মুশকিল। পিডিএফটা একটু টাইপিং করতে একটু হয়তো তোমাদের ফটোটা একটু ঝাপসা বা একটু প্রবলেম হতে পারে, একটু ব্রাইটনেস মানে একটু কোয়ালিটিটা একটু বাড়িয়ে এইটুকু ভিডিও তোমরা একটু ওয়াচ করে নাও, যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় কোন জিনিসগুলো তৈরি হয়েছিল, এগুলো আগামী দিনে কিন্তু পরীক্ষায় আসার মতো। যেমন আমাদের জাতীয় সড়ক ব্যবস্থা, ওই রাস্তা ফাস্তা হয় না, এগুলো কিন্তু আমাদের যে যদি তোমাকে বলে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়, তুমি কিন্তু এটা উত্তর করে আসবে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল। জোহার রোজগার যোজনা সম্ভবত 1989 আমাদের জোহার রোজগার যোজনা, এটা কিন্তু অলরেডি পরীক্ষা এসেছে যে জোহার রোজগার যোজনা আমাদের কত সালে শুরু হয়। তোমরা নিজেরা এগুলো যদি সালটাও জানো যে 1989, তাহলে তুমি করে আসতে পারবে যে আমাদের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়। ম্যাগরেগা যেটা হচ্ছে আমাদের 100 দিনের কাজ, তো এই 100 দিনের কাজ এটা আমাদের দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়। সেবি এটা কিন্তু আমাদের শুরু হয়েছিল অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। ট্রাই, এটা নাম শুনেছো, টারাইয়ের নাম অনেকেই শুনেছো, তো টারাইয়ের যে এটা হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল। তারপরে দ্বিতীয়বারের জন্য জাতীয়করণ হয়েছিল ব্যাংকে, 6টা ব্যাংকের। প্রথম একটা হয়েছিল এবং দ্বিতীয়টাও হয়েছিল, দ্বিতীয়বারের জন্য যেটা হয়েছিল সেটা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়। তারপরে হচ্ছে আরটিই, ওকে, রাইট টু এডুকেশন, যেটার ফুল ফর্ম, যেটা আমাদের একাদশ অর্থাৎ 11তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় আরটিই শুরু হয়েছিল, এবং যেটা হচ্ছে আরটিআই, যেটা আমাদের 2005 সালে বিলটা পাস হয়েছিল আরটিআই, হ্যাঁ, অর্থাৎ এটা কিন্তু আমাদের দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় শুরু হয়েছিল, ওকে, আরটিআই, ওকে। তারপরে টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ ইনস্টিটিউট, এটা আমাদের দ্বিতীয়। আচ্ছা, টাটা ইনস্টিটিউট, টাটা মানে একটা ইন্ডাস্ট্রি, শিল্প, আর দ্বিতীয়টাতেই তো আমাদের শিল্পের উপর জোর দেওয়া হয়, এই লজিকেও মেরে দিতে পারবে যে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়। স্মাইলিং বুদ্ধা খুবই ইম্পর্টেন্ট, স্মাইলিং বুদ্ধা ভারতের এটা প্রথম নিউক্লিয়াস টেস্ট, যেটা হচ্ছে 1974 সালে করা হয়েছিল। ভারতের অর্থনীতি কিন্তু আমাদের যুগ্ম তালিকার মধ্যে পড়ে, এটা মনে রাখো, কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে। এবং ভারতের প্রথম অর্থনীতির উদারীকরণ ঘটেছিল 1991 সালে, এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, দেখবে কারো শিফটে আসার প্রবল সম্ভাবনা থাকবে। ভারতের অর্থনৈতিক সংস্কারের কর্মসূচি, এটা 1991 সালে হয়েছিল, অর্থাৎ আমাদের যে উদারীকরণ এবং সংস্করণ এই দুটোই কিন্তু 91 হয়েছিল, পাশাপাশি এগুলো কিন্তু একটু মনে রাখবে, ঠিক আছে। তাছাড়াও এই পুরো পিডিএফ তোমরা আমার টেলিগ্রামেই পেয়ে যাবে, দেখো আমার সমস্ত ডিটেলস আমার কিন্তু দেওয়া হয়েছে। পিওয়াইকিতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যত প্রশ্ন এসছে প্রিভিয়াস ইয়ারের, দেখো সব কিন্তু কোশ্চেন আমার দেওয়া আছে, হ্যাঁ। তাছাড়া পঞ্চবার্ষিকীর যে পুরো ক্লাস, এ দেখো দ্বিতীয়, প্রথম, তৃতীয় প্রত্যেকটা পঞ্চবার্ষিকী আমার কিন্তু তোমাদের আমার টেলিগ্রামে কিন্তু পঞ্চবার্ষিকী আলাদা তোমরা দেখবে, ফাইলে গিয়ে তোমরা পেয়ে যাবে, এটাকে
একটু চোখ বুলিয়ে নাও, দেখবে আগামী দিনে যারা এক্সাম দেবে হেল্প হবে। তারপরের প্রশ্ন দেখব যে তারপর প্রশ্ন হচ্ছে মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে থাকে। দেখো বন্ধুরা, এই প্রশ্নটা কি মুখ্য নির্বাচন কমিশন ছিল বা কি কোনো বিচারপতি ছিল, ভারতীয় যে বিচারপতিদের নিয়োগ করে, তো প্রশ্নটা কি ছিল একটু বলবে। তো সেটার উত্তর কিন্তু যেটাই ছিল তোমাদের প্রশ্ন, সেটার উত্তর কিন্তু ভারতের রাষ্ট্রপতি স্বয়ং নিজে হয়ে যাবে। ওকে, তারপরে দেখো যামিনী কৃষ্ণমূর্তি, এটা আমি ফার্স্ট শিফটে আমি তোমাদের অ্যানালাইসিস করতে গিয়ে বলেছিলাম যে যামিনী কৃষ্ণমূর্তি কোন নৃত্যের সাথে যুক্ত। ভারতনাট্যম এবং কুচিপুড়ি দুটো নৃত্যের সাথে যুক্ত। তো তোমরা পাশাপাশি যে প্রত্যেকটা নৃত্য যেগুলো আমি তোমাদেরকে বলেছি সেগুলো একটু ভালো করে পড়ে যেও, মানে নৃত্যের সাথে যুক্ত ব্যক্তিগুলো। তোমাদের কিন্তু সোনাল মানসিংটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, ইনিও কিন্তু ভারতনাট্যম কুচিপুড়ি নৃত্যের সাথে যুক্ত, সোনাল মানসিংটা মনে রাখবে। এবং কেল্লুচরণ মহাপাত্রকে মনে রাখবে, তোমাদেরকে আমি বলেছিলাম উড়িষ্যা নৃত্যের সাথে যুক্ত কেল্লুচরণ মহাপাত্র। তো এই যে জিনিসগুলো যেগুলো পরীক্ষায় না রিপিট হয়, তো এই যে রুক্মণী দেবী, তারপরে হচ্ছে যামিনী কৃষ্ণমূর্তি, তারপরে হচ্ছে আমাদের কৃষ্ণায়ন, টি বালা সরস্বতী, এই নামগুলো না খুব গুরুত্বপূর্ণ। দেখবে তোমরা, আমি তোমাদেরকে বলে দিয়েছি ক্লাসে, ফার্স্ট শিফটটা তোমরা দেখে নাও অ্যানালাইসিসটা, সেখানে বলা রয়েছে, তোমরা বুঝতে পারবে। তো যাই হোক, এই মোটামুটি কয়েকটা কোশ্চেন কালেক্ট করতে পেরেছি। তো দেখা হবে আবার পরবর্তী কালকে আমার ফার্স্ট শিফট নিয়ে আমি আসছি। তো এই পর্যন্ত জয় হিন্দ, সবার সুস্থ থেকো, ভালো থেকো।